সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। অতীতের মতো সহিংস বিরোধী দল না হতে জামায়াত ইসলামীকে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন, বিরোধী দলের লং মার্চ কর্মসূচি ঘিরে কোনো আশঙ্কা নেই, তবে আইজিপির সাথে দেখা করে নিরাপত্তাও চেয়েছেন তারা। তাহলে কি কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছে বিরোধী জোট? সম্পাদকরাই বা কেন বিরোধী দলকে সহিংস না হওয়ার আহ্বান জানালেন? সাম্প্রতিক রাজনীতির নানা প্রশ্ন নিয়ে আজকের সম্পাদকীয়। বিরোধী দল কি সহিংস হবে? এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য বিএনপি, হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, এবং রুহিন হোসেন প্রিন্স, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। চীনের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, চুক্তির খসড়া প্রস্তুত, ব্রিফিংয়ে উপদেষ্টা। হাসিনা ইস্যুতে ভারতের দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন, স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ। সংকট সমাধানে চীনকে পাশে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেই প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ জানালেন আইনমন্ত্রী। বাগেরহাটে গুমের অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা। ন্যায় ও ইনসাফের সমাজ গঠনে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্র, সুশাসন ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং 5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে 6 দাবিতে 11 দলের লং মার্চের প্রস্তুতি, গণরায় প্রতিষ্ঠায় সংগ্রামের ঘোষণা, নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার হুঁশিয়ারি। হেলাল ভাই, প্রিন্স ভাই, হুমায়রা নূর আপা, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই দেখছিলেন যে আমার একটা সূচনা ছিল, সেই সূচনাতে কিছু বিষয় নিয়ে আলাপ হচ্ছিল যে আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের সাংঘর্ষিক চিত্র আমাদের রাজনৈতিক এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছিল। সেই জায়গাটি থেকে গত 6 মাসে কিন্তু তেমনটা ঠিক দেখা যায়নি। কিন্তু গতকাল সম্পাদক পরিষদ কিংবা সম্পাদকদের সাথে জামায়াতের আমিরের একটি সমত বিনিময়ের মতো একটা সভা ছিল। সেখানে সম্পাদকরা জামায়াতকে এবং বিরোধী জোটকে সহিংস রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। সবকিছু মিলিয়ে কি মনে হয়, বাংলাদেশে যে লং মার্চ নিয়ে বিরোধী দল যাত্রা শুরু করতে যাচ্ছে 5 তারিখে, 5 সেপ্টেম্বর, এখানে কি আসলে বিরোধী দল কি আবার কোনো ধরনের আগের মতোই যে সহিংস রাজনীতির চর্চা আমরা দেখেছি সেদিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ। এটা একটা আপনার রাজনৈতিক কোশ্চেন যে বিরোধী দল লং মার্চ করছে, চট্টগ্রাম অভিমুখে যাচ্ছে, লালদিঘির ময়দানে যাবে খুব সম্ভব। জি। এবং তারা 8টা না 9টা পয়েন্ট দিছে। তার মধ্যে 7টা পয়েন্টে আমি দেখলাম যে রাষ্ট্র সংস্কার, অর্থাৎ জুলাই চার্টার। আর একটা আমি দেখলাম তারা বলছে, লাস্টেরটা তারা বলছে যে গত 180 দিনের যে সরকারের প্রায়োরিটি ড্রাইভেন যে প্রোগ্রামগুলো ছিল সেটাকে তারা ফেইলার বলছে, এবং সেই ফেইলারের জন্য সরকারের উপর একটি চাপ সৃষ্টি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের উপর চাপ সৃষ্টি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এগুলো এভরিথিং ইজ পারফেক্টলি অল রাইট, কিন্তু প্রেক্ষাপটটা দেখতে হবে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, যে আমরা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে জয়লাভের একটা সম্মিলিত শক্তি। বিএনপি ক্ষমতায় আসছে, বিরোধী দলে 11 দল আছে, সবাই মিলেই কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এখন ফ্যাসিস্টের যে বিভিন্ন জায়গা থেকে হুম্বি তম্বি, ভারতে বসেও ফ্যাসিস্ট কিন্তু অকাতরে কথা বলে যাচ্ছে বিনা বাধায়। ওইটা আমাদের গণ অভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার, দেশের উন্নয়নের একটা বাধা, কিন্তু সেই ব্যাপারে আপনি কোনো কথা বললেন না। ফ্যাসিস্ট যখন 5ই আগস্টে ওইখানে বসে রাজনীতিটা করলো, সেইটার কোনো আপনি আনুষ্ঠানিক বা এই ডেমনস্ট্রেশন দেওয়া, এই লং মার্চটা তো অন্যদিকে হইতে পারতো, তখন তো হতে পারতো যে কেন হাসিনা এই কথা বলছে, আমাদের দেশের পলাতক একটা শক্তি, ভারত থেকে কেন এই কথা বলার সুযোগ দিচ্ছে। তখন কিন্তু ওরা একটা লিপ সার্ভিসও দিছে বলে আমার মনে হয় না বিরোধী দলগুলো। এইটা একটা
মানে পলিটিক্যাল একটা ইম্যাচুরিটি আমি মনে করব, যে এইটাও তখন উচিত ছিল। আমাদের পূর্বের ইতিহাসে আমরা দেখেছি যে বিরোধীদের অনেক কর্মসূচি সরকারের পক্ষে চলে আসে টু নেগোশিয়েট উইথ আদার কান্ট্রিজ, যেমন ৭৬ সালের ফারাক্কা চুক্তি বা ৭৭ সালের খুব সম্ভব জিয়াউর রহমান যেটা করেছিল ভাসানীর সেই লং মার্চের পরিপ্রেক্ষিতে। এইবার দেখেন এখন আপনি যে লং মার্চটা করছেন, বিরোধী দল করতেই পারে, এটাকে খুব ৬ মাসের একটা সরকার, এর বিরুদ্ধে আপনি প্রথমে জনমত তৈরি করবেন। আমি ওনাদের মেন্টর না, যে আমি অত বড় রাজনীতিবিদও না যে জামাত ইসলাম বা ১১ দলকে বুদ্ধি দিয়ে, আমি আমার নিজের অনুমান, আমার নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার আছে, কোনো দিন কোনো সরকার এত আর্লি এত বড় কর্মসূচি দেখি না। কিন্তু প্রথমে একটা জনমত গড়ে তুলতে হয়, কী কী আমাদের ফেইলিয়ারগুলো কী কী, এগুলো বলতে হয়, সমাবেশ করতে হয়, সভা করতে হয়, সেমিনার করতে হয়। তারপরে প্রথমেই শুরু করছে লং মার্চ, যে পরের প্রোগ্রামটা কী হবে। তাহলে এই ৬ মাস আপনার একটা সরকার টেনিওর থেকে ৫ বছর, তার মানে কি আপনি এই সরকারটাকে 5 বছর থাকতে দিবেন না, যেটা হাসিনা বলছে। যে ইউনূস সরকারের বিরুদ্ধে হাসিনা ক্রমাগত বলছে। এরপর এখন ইউনূস সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্টরা ক্রমাগত বলছে। অন্তর্বর্তী সরকারের পরে যে সরকারটা আছে সেই সরকারকেও কিন্তু আপনার আনস্টেবল করা এই ফ্যাসিস্টের একটা লক্ষণ আছে, একটা আপনার ঝোঁক আছে। তা আপনি প্রথমেই দেখলাম যে ৬ মাসে একটা সরকারকে আপনি বলছেন যে লং মার্চ করব, তাকে থাকতে দেব না, তারপরে বিরোধী যুদ্ধ, জোট বিশেষ করে এনসিপি এবং জামায়াত কিন্তু সরকারের ৬ মাসকে পুরোটাই বলছে যে এটা ব্যর্থতা পর্যবসিত আচ্ছা, হয়েছে। ব্যর্থতা যে লাস্টে বলছে যে চাপ সৃষ্টি করব বলছে, কিন্তু এটা কিন্তু ভালো, যেটা সরকার চাপ সৃষ্টি করবে, ইটস এ গুড পলিটিক্যাল ওয়ার্ড। সেই চাপটা সৃষ্টি করবেন কি প্রথমেই লং মার্চ, তারপরে কি হরতাল, তারপরে কি, তার মানে কি যে আপনি হাসিনা যেটা বলছে যে এই সরকারকে থাকতে দেব না, মানে ইউনূস সরকার থেকে এই সরকার পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয় শক্তিকে থাকতে দেব না, প্রমাণ করতে হবে যে হাসিনা ভালো ছিল, আমাদের গণ অভ্যুত্থান ভুল ছিল। তা আপনি আমি কোনো রাজনৈতিক দলকে আমি বললাম ৫৫ বছরে বাংলাদেশের রাজনৈতিক বা ৫৬ বছরের ইতিহাসে আপনি দেখবেন নির্বাচনের ৫-৬ মাসের মধ্যে কোনো দল এত বড় কর্মসূচি দিচ্ছে। অন্তত লং মার্চটা করতে গেলে অন্তত ২-৩ বছর সময় দিবেন। এখন যদি বলেন যে আপনার ২-৩ বছর থাকার যোগ্যতা নেই, তাহলে বাংলাদেশের ইলেকশনকে তো আপনি ইগনোর করলেন। জনগণের রায় তো ৫ বছরের। আপনি তার মধ্যে অনেকবার ট্রায়াল হতে পারে সরকারের, যে সম্মুখীন হতে পারে, চাপের সম্মুখীন হতে পারে, সরকারের একটা পপুলারিটি কমানোর দিক হতে পারে, তাই না? কিন্তু আপনি পরাজিত শক্তি যে বয়ান শুরু করেছিল যে ৫ই আগস্টটাই ভুল, আপনি তো সেই দিকে হাঁটছেন। আপনি সরকারের ব্যর্থতায় বলছেন চাপ সৃষ্টি করব, খুব ভালো কথা বলছেন। সেই চাপটা দেওয়ার পদ্ধতি কি ওই প্রথমেই আপনি লং মার্চ, আগে কোনো কর্মসূচি নেই। এই জন্যই বলছি ওনাদের এই পলিটিক্যাল ব্যাকরণটা আরও বেশি অধ্যয়ন করা, বোঝা উচিত ছিল। নিশ্চয়ই এই যে থাপ করে লং মার্চের কর্মসূচিটা আমার কাছে, এই যে আরও দুজন পলিটিশিয়ান এখানে আছেন, প্রিন্স ভাই আমারও সিনিয়র, অনেক ভালো পলিটিশিয়ান, উনি জানেন একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু সংগঠিত করা যায় না, রাজনৈতিক আন্দোলন হয়ে ওঠে। অনেকে বলে ২৪-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূস এই কথা বলেছিল। আমি বললাম যে কোনো পরিকল্পনারই মানুষ মেটিকুলাস, আমরা এখানে আপনি এই যে শোটা করছেন এটা মেটিকুলাস ডিজাইন, যে আপনি এটা সূক্ষ্মভাবে কীভাবে করা যায়। কিন্তু আন্দোলন সংগ্রাম এটা স্পন্টেনিয়াস, এটা সংগঠিত করা যায় না, এটা হয়ে ওঠে। চলমান একটা আন্দোলন এক জায়গায় যায় আপনার ক্লিক করে, এক জায়গায় যায় আপনার একটা আপনার স্পার্ক করে, সারা দেশ আপনার তালমাটাল হয়ে যায়। অতএব এটা যদি বলে আমি এটার নায়ক, আমি এটা এই করেছি, হ্যাঁ অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এগুলো হয়ে ওঠে। তা আপনি তো আমি দেখতেছি যে আপনি একটা রাজনৈতিক ১১ দল, রাজনৈতিক একটা দল, বাংলাদেশের বিরোধী দল বলতে এখন তাদেরই বোঝা যায় যে, তাই না? সংসদেও তারাই বিরোধী দল, সব মিলে তাদেরও তো এই রাজনৈতিক এই দিনগুলো প্রথমে হাঙ্গামা ৬ মাসে হাঙ্গামার দিকে, যে আপনি বিএনপি ৯১-৯৬ সালের বিরোধী দল, ২০০১ সালের বিরোধী দল, এরপরে অনেকদিন বিরোধী দল। আপনি দেখেন যে আমাদের কোনো কর্মসূচি ৫-৬ মাসে হাসিনাকে ফেলে দেব, হাসিনাকে অমুক করে দেব। হাসিনাও ৯১ সালে হারা করা বলছে সরকারকে আরামে থাকতে দেব না, কিন্তু ওই একটা লং মার্চ বা একটা হরতালের মধ্যে প্রোগ্রাম দিয়ে তাকে ২-৩ বছর সময় নিয়েছে।
এবার তো সংগঠিত করতে এইখানে একটা ধরত্বকটা মনোপ্রেক প্রতিনিধি আছেন এখানে হুমায়রা নূর, তিনি 11 দলীয় জোটের একটি অংশ। আমি একটু তার কাছে, আপনিও জানতে চেয়েছেন যে হঠাৎ করেই কেন 6 মাসের মাথাতে এই লং মার্চ বিরোধী জোটকে দিতে হচ্ছে, কিংবা এই লং মার্চ আসলে ফ্যাসিবাদের যেই বয়ান, সেই বয়ানকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করবে কিনা, যে এটা ভুল ছিল, সরকার নির্বাচন থেকে শুরু করে সবকিছুই ভুল ছিল, এই জায়গার বয়ান তৈরি করার সুযোগ তৈরি করে দিবে কিনা। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। লং মার্চ যেটা ঘোষণা করেছে 11 দলীয় জোট, সরকারের 180 দিন পূর্ণ হলো। আমাদের ঐক্যমত্য কমিশনে একটা আলোচনা হয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, সেটা 180 দিনের মধ্যে করার কথা ছিল, তাই না? এবং ঐক্যমত্য কমিশনে কিন্তু আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনিই প্রস্তাব করেছিলেন যে গণভোটটা হতে হবে। আমরা তো গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম, কিন্তু গণভোটের কথা উনি বলেছিলেন এবং বিএনপি থেকেই বলা হয়েছিল যে দুটো ভোট একসাথে হবে। যদিও জামাতে ইসলাম গণভোটটা আগে চেয়েছিল, কিন্তু বিএনপি বলেছে যে না, গণভোটটা একই দিনে হবে এবং ওনারা গণরায়কেই বাস্তবায়ন করবেন। আলোচনা হয়েছিল যে এই যে সংসদে যারা জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ পড়বেন, তারা ডুয়েল ক্যাপাসিটিতে পারফর্ম করবেন। তারা সংসদ সদস্য হিসেবে পারফর্ম করবেন, সেইটা একটা রোল। আরেকটা ওনাদের এডিশনাল রোল, এডিশনাল দায়িত্ব গণভোটের মাধ্যমে তাদেরকে জনগণ দিয়েছে, সেইটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব। জনগণ তো ম্যান্ডেট দিয়েছে, তাই না? কিন্তু ওনারা প্রথম দিন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন সেই শপথটা ভঙ্গ করলেন, যেটা ওনারা নির্বাচনের আগে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষকে উনি আহ্বান করেছেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিবেন। উনি কোনো যদি কিন্তু, 4টা প্রশ্ন 1টা প্রশ্ন কোনো কিছুই বলেন নাই, উনি হ্যাঁই দিতে বলেছেন। উনার আহ্বানে সাড়া দিয়ে উনার নিজ দলেরও অনেকে কিন্তু গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন আমরা সংসদ অধিবেশনে শুনতে পাই যে এই যে গণভোটের কথা, সংস্কারের কথা, এগুলো নাকি তখন তারা বলেছিলেন যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেয়া হয়। এখন সমস্যা হচ্ছে ক্ষমতাই যাদের কাছে এতটা মুখ্য, তারা ক্ষমতার যে ধাক্কাটা সেটা সামাল দিতে আদৌ পারছেন কিনা, সেইটার একটা পর্যালোচনা আমরা একেবারে পেপার আকারে গতকালকে পেশ করেছি। আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। হেলাল ভাই খুব সুন্দর করে বললেন, উনার মতো কয়েকজন ভালো মানুষ সরকারে এখনো আছেন বলেই আমরা এখনো কথা বলতে পারি এবং এখনো দাবি করতে পারি যে সরকার যেন আমাদের কথাগুলো শুনেন। উনি বললেন যে আমরা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা তো তাই ছিলাম, বলেন তো। কিন্তু আমরা আলাদা হলাম কি করে? আমরা আলাদা হলাম ঠিক যখন ওই যে ক্ষমতার ভাগাভাগির হিসেবটা চলে আসলো, যখন এখন যারা ক্ষমতায় আছেন তারা ভাবলো যে না, ওরা আমার ক্ষমতায় ভাগ বসাবে, বা বিরোধী দলে যারা আছেন তারাও ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, ধরেন এনসিপির রাজনীতির ম্যান্ডেটটা কি? এনসিপির রাজনীতির ম্যান্ডেট কিন্তু ক্ষমতা না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তখন তো জনগণ আমাদেরকে, ছাত্র জনতাকে দায়িত্ব দিয়েছিল বলেই জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা ওই সময় দায়িত্ব পালন করেছি। নাহিদ ইসলাম কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন যে ক্ষমতা তার কাছে মুখ্য না, উনি ক্ষমতা ছেড়ে এসে উনি একটা দল গঠন করেছেন। সুতরাং আমরা যেই ম্যান্ডেটটা নিয়ে রাজনীতিটা করতে এসেছি সেটা হচ্ছে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা, এক দফার যে স্পিরিট, স্বৈরশাসনের পতন, কাঠামোগত পরিবর্তন, বিচার, এগুলো হচ্ছে আমাদের বেসিক ম্যান্ডেট। মানুষের কাছে আমাদের রাজনীতিটাই হচ্ছে এইগুলো। এখন আমরা এই 180 দিন সরকারের দিকে তাকিয়েছিলাম, সংসদের বাইরে যেখানে যতটুকু সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলেছি। আপনি আমাদেরকে কি বিরোধী দল বা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদেরকে কনসিডার করেছেন? অভ্যুত্থানের পর থেকেই যেই ছাত্র জনতার নেতৃত্বে এত বড় একটা মুক্তির দ্বার উন্মোচন হলো, তাদেরকে আপনারা শত্রুভাবাপন্ন করলেন, আপনারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করো না শুধু, হেয় প্রতিপন্ন করো না শুধু, সারাক্ষণ ধমকের উপর রেখেছেন। আমার সাথে টকশো টেবিলে বসে একেবারে আমরা যেদিন নিবন্ধন পেয়েছি তার আগদিন পর্যন্ত রাতের বেলাও টকশোতে শুনতে হয়েছে যে আরে ওরা নিবন্ধন পাবে না। কেন ওরা রাজনীতি করতে আসলো? আমরা কেন রাজনীতি করতে আসলাম সেইটাই তো আমাদেরকে করে যেতে হবে। এই যে এই সরকারটা এসেছে যেই জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা তো 2টা ম্যান্ডেট নিয়ে এসেছে। একটা ম্যান্ডেটকে তারা যখন সম্পূর্ণ ইগনোর করে, তখন তাদের কাছে আমরা এই 6 মাস ধরে তো দাবি করেই যাচ্ছি যে আপনারা আপনাদের যে ম্যান্ডেট
সেকেন্ড যেই ভোটিংটা হয়েছে সেই ভোটিংটার যে রায়টা, যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে আপনারা আপহোল্ড করেন। ওনারা কি করলেন? ওনারা গণভোটের রায়, জুলাই সনদের বিভিন্ন জায়গায় খুদ নিজেদের যে ইশতেহার, সেই ইশতেহারের 1 নম্বর দফায় ওনারা লিখেছেন যে সংস্কার পরিষদ করবেন। ওনারা তো যখন সংস্কার পরিষদের এই 31 দফা লিখেছেন, 31 দফা যখন লিখেছেন সেটা ছিল 24-এর নির্বাচনেরও আগে। ওনারা কিন্তু তখন জানতেন, এবং বেগম খালেদা জিয়া বারংবার বলেছেন যে এই যে 72-এর সংবিধান, এইটা কিন্তু পাকিস্তানি যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের হাতে লেখা সংবিধান। বেগম খালেদা জিয়া কিন্তু এই সংবিধানের পরিবর্তন চেয়েছিলেন। উনি নিজে বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। আমি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছি না, আমি আইনের মানুষ, আপনি আমাকে ধরে বসবেন। আমি বলছি এই সংবিধানের যেই কোর তো সেই জন্য তো সংবিধান সেইটাকে সংস্কার পরিবর্তন, মানে সংস্কার একটা কমিটি করা হয়েছে সংসদে, সেখানে No, আপনাদেরকে এই আহ্বান যে জানানো এই হয়েছে। জায়গাটাতেই হচ্ছে সমস্যা। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই জায়গাটায়, যেই বিএনপির 1 নম্বর দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, কারণ তারা নিজেরাই আগে জানতো যে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন সংশোধন দেওয়া হবে না। 17 বার সংশোধন হয়েছে, সেইটাকে আরেকবার আরেকজন সরকার এসে সেও সংশোধন করবে, তারপর আবারও কোনো না কোনো পার্লামেন্ট সেটাকে বাতিল করে দিবে, অথবা উচ্চ আদালত বাতিল করে দিবে। এইভাবে তো বাংলাদেশের মানুষের জাতির ভবিষ্যৎ নিয়ে আপনি বারবার এই খেলা খেলতে পারেন না। গতকালই কিন্তু সেই জন্য আইনমন্ত্রী মৌলিক পরিবর্তন বলেছেন করতে যে হবে এবং 72-এর সংস্কারই করতে সংবিধান হবে। এখনো মানে বহাল আছে এবং সেই সংবিধানের উপরেই সংশোধন করতে হবে। আইনমন্ত্রী কিন্তু কালকে এটা বলেছেন। সেটাই তো আমি বলছি যে উনারা নির্বাচনের আগে এক কথা বলেছেন। আইনমন্ত্রীকে তো আমি দেখে বড় হয়েছি, আমার আইন পেশে ওনাকে আমি নিজের চোখে দেখে বড় হয়েছি, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি। কিন্তু উনার দলীয় অবস্থান এবং মানুষ হিসেবে উনার অবস্থান, দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা আমি এখন দেখতে পাচ্ছি। কারণ উনার যেই নেত্রী, উনি তো বলে গিয়েছিলেন এই সংবিধানের কোর, উনি বেঁচে থাকা অবস্থায় তো এই 31 দফার 1 নম্বর দফাটা লেখা হয়েছিল। কিন্তু এখন তারা কার নির্দেশনায়, এই যে ভাই বললেন যে আমরা পতিত শক্তিকে, পরাজিত শক্তিকে জায়গা করে দিচ্ছে এগুলো এখন এই লং মার্চ করে কিন্তু কি সত্যি আপনারা ঘটনাটা সরকারকে এগুলো হচ্ছে, বাধ্য করতে পারবেন, বলছি চাপ দিতে বলছি পারবেন? সত্যি ঘটনাটা হচ্ছে এই পরাজিত শক্তিকে উনারাই জায়গা করে দিচ্ছেন, এবং উনারা কার ইন্ধনে, কার নির্দেশনায়, কার চাপে পড়ে এই কাজটা করছেন এইটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। কারণ উনারা কতটা চাপে থাকলে সংসদে দাঁড়িয়ে জনগণের সামনে স্বীকার করে ফেলতে বাধ্য হয় যে উনারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা প্রতারণা ছিল, উনারা নির্বাচন হওয়ার জন্যই শুধু এই প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে তাদেরকে এই নির্বাচনে করে ক্ষমতায় আসার জন্য এবং এসে কি কি করতে হবে এই ডিরেকশনগুলো কারা দিচ্ছে, কার ডিরেকশনে তারা এই ধরনের কাজ করছে, জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, এই উত্তর তো 6 মাসে আমরা পাইনি। তাহলে যেই জনগণের রায় বাস্তবায়নের জন্য জনগণ গণভোট দিল, সেইটার যেহেতু উনারা শুনছেন না, আমরা এই যে সারা জুলাইতে, গত বছরও আমরা একটু সংক্ষেপে এক জুলাই মিনিট শেষ যাত্রা করে আমি করেছি, তাই- এই বছরও করেছি। আপনি দেখেন জুলাই যাত্রা করতে গিয়ে এই বছর আমরা কি ভয়াবহভাবে আমরা সারা দেশে যখন সমাবেশ করতে যাই, শান্তিপূর্ণ সমাবেশ, আপনার আমার মুখের কথা ভালো না লাগতে পারে, আমি মসজিদ থেকে বের হলে আপনি আমাকে মেরে দিবেন। আমি একটা সমাবেশে কথা বললে আপনি এরপরে গণমাধ্যম কর্মীরা, এই যে 6 মাসের আপনি ডাটা দেখেন, গণমাধ্যম কর্মীরা কত যেভাবে মহাবেশ শিকার। আজকে দেখেন শরীয়তপুরের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন গণমাধ্যম কর্মীকে পিটিয়েছে এবং বলছে তোরা রিপোর্ট করবে, আমরা পিটাবো, এটা আমাদের কাজ। এবং এটা একটা ঘটনা না, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ইনসিডেন্সেস। আমরা আলাপ করতে পারবো না, গণমাধ্যম সেটা প্রকাশ করতে পারবে না, এনটিএমসি দিয়ে আপনি সেটা প্রতিরোধ করবেন, এনটিএমসি কে 95 কোটি টাকার সরঞ্জাম কিনে দিয়ে, তারপরে আপনি তথ্যমন্ত্রী বসাবেন হচ্ছে শেখ হাসিনার আত্মীয়কে। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? এখন এটার উত্তর তো আপনারা আমাদেরকে সরাসরি দিতে পারছেন না কেন সেটাও আমরা না, জানি না। যাকে শেখ সেই জন্য হাসিনার আত্মীয় বলছেন তিনি তো দীর্ঘদিন শেখ হাসিনার রোশানলেই ছিলেন। জি, শেখ হাসিনার এবং তিনি রোশানলে, জেল শেখ থেকে বের হাসিনার হয়ে এসেছেন। জি শেখ হাসিনার রোশানলে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় ওই যে বিদ্যুতের ব্যবসাও করেছেন, খোঁজ নেন। আমি বললে তো আবার ওই যে উনি তো আমার একই ফ্যাকাল্টির মানুষ, উনি আবার মনে কষ্ট পাবেন, বলতে চাই না, কিন্তু ওই যে আপনারা আমাদেরকে বলান, বাধ্য করেন বলতে। উনারা যদি জনগণের পক্ষে কাজ করতেন, এই প্রশ্ন তো আমরা করতাম না, আমরা ওনাদেরকে সহযোগিতা করতাম। জি, হুমায়ুন, এই যে আপনার কাছে ওনারা আবার ভারতের আসবো, বিপক্ষে আবার আরেকবার স্পষ্ট আসতে চাই আমি। অবস্থান নিয়েছেন, আমরা তো ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা আমাদের যখন প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বের জন্য উনি শক্ত অবস্থান নেয়, তখন তো আমাদের কলিজা বড় হয়ে যায় বাংলাদেশি হিসেবে। তো এই অবস্থানটা তো সব জায়গায় দেখতে জি, চাই। হুমায়ুনুর আপনার কাছে আসবো আমি। প্রিন্স ভাই অনেক আলাপ করেছেন হুমায়ুনুর, বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই মোটামুটি আলাপ করা হয়, মানে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ কিংবা অন্যান্য যে বিষয়গুলো। আজকে আমাদের স্পেসিফিক একটা জায়গায় ছিল বিরোধী দল কি সহিংস হয়ে উঠবে কিনা, এবং যে লং মার্চ যে যাত্রা শুরু করলো, যেটাকে হেলাল ভাই বলছেন যে টু আর্লি টু জাজ এ গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টকে এইভাবে এত অল্প সময়ের মধ্যে জাজ করে সর্বোচ্চ
যেই কর্মসূচি সেটি দিয়েই কি বিরোধী দল যাত্রা শুরু করলো কিনা, এবং এরপরে আসলে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি কি হবে? এবং যেমন একটি ছোট্ট একটা তথ্য দিই, রাজনৈতিক সহিংসতায় গত 6 মাসে আমরা 56 জনকে নিহত হতে দেখেছি, এবং সেই সহিংসতার চিত্র বাংলাদেশকে আর দেখতে চায় কিনা, কিংবা দেখার মতো অবস্থা বাংলাদেশের সক্ষমতার আছে কিনা আসলে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ, এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি একেবারে ছোট ছোট পয়েন্ট করে এই আলোচনা ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, সুতরাং সুযোগ থাকলে আমি পয়েন্ট আকারে ছোট ছোট করে বলব, বেশি ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে করি না। প্রথম কথা একটা মনে রাখতে হবে, আপনি যে কথাটা দিয়ে শেষ করলেন আমার আলোচনায়, যে মানুষ এটা দেখতে চায় কিনা, আসলে মানুষ স্বস্তি চায়। এটা প্রথম দিন থেকেই আমি গণ অভ্যুত্থানের পরে যে ঘটনা প্রবাহ এবং এই সময় দেখলাম, এই কথা আমি অনেকবার বলেছি, যে 8ই আগস্ট বঙ্গভবন থেকে ফিরে যখন আসলাম, শ্রমজীবী মানুষের সাথে দেখা হলো, তারা যে কথাটা আমাকে বলেছে যে ভাই দেখেন নিজেদের ঝামেলা টামেলা, এটা একটা কি বলে, আমাদেরকে একটু স্বস্তিতে রাখতে দেন। এইটা হচ্ছে আসলে মানুষ চায়, মানুষ এগুলো চায় না, এটা মনে রাখতে হবে। এইবার আসি আমি ছোটো ছোটো যেটা বলতে চাই, এখানে একটা আলোচনা, আপনি যে মূল টাইটেল করে আমি ওই দিকে ঢুকছি, আমি এটা একটু তুলে রাখতে চাই। বিরোধী দল মানে যখন কথাটা হয়, এটা সংসদে বিরোধী দলই বলা ভালো, কারণ এর বাইরেও বিরোধী দল আমরা আছি, এটা মনে রাখতে হবে। এটা হয়তো এখন মিডিয়া এবং নানা কারণে অত দৃশ্যমান না, সেটা একটা সামনে আসবে নিঃসন্দেহে, এটা বললাম। আমার দ্বিতীয় কথা হচ্ছে, এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে লং মার্চ এবং অন্যান্য যে বিষয়টা, আমার কাছে অনেক সময় কী মনে হয় জানেন, এখনও কথামালার রাজনীতি চলছে, এবং এটা একটা মিডিয়া নির্ভর রাজনীতি বা মিডিয়া পাওয়ার রাজনীতি। আমার মনে হয় নির্ভর না বলে পাওয়ার রাজনীতি বলতে চাই। এবং আমি আজকে এসব কথা বলি না, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে সময় হলে আরও অনেক গল্প ব্যক্তিগত আলাপ-আলোচনা করা যাবে। আমরা তো আন্দোলন সংগ্রাম কম দেখলাম না, আন্দোলনে এক একজনের, বহু মানুষের বহু উদ্দেশ্য ছিল, বহু মানুষের এরকমও ছিল, আর একটা টিয়ার গ্যাস আসলে হলো এবং একটা ছবি তুললেই হলো, তা দিয়ে এই ভবিষ্যতে মন্ত্রী হওয়া যাবে, এগুলো বহু আমরা দেখে আসছি, নাম ধরে ধরে বলতে পারি, এটা কালচারালি হয় না বলে বলি না। তো এই জন্য বললাম, এটা মিডিয়া নির্ভরতা আমার বিবেচনায় এখনও ওই জায়গাটা আছে বলে মনে হয়। এবার আসি, আপনি যে সহিংসতার কথা বললেন, আমি দুইটা দিক তুলে ধরি। একটা হচ্ছে আমার বিবেচনায় যে কর্মসূচিতে আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে রাজনীতিতে ন্যূনতম যে সাংস্কৃতিক, আমরা নিশ্চয়ই বিরোধিতা তো করবই, বিরোধিতার প্রশ্ন নীতিগত তুলে ধরা, এক একজন এক একভাবে তুলে ধরে, কিন্তু অনেক তুলে ধরায় আমরা অনেকের বক্তব্য বিবৃতিতে এমন এমন ভাষা দেখেছি যেটা হয়তো আমাদের অনেকের কাছে এটা টলারেন্সের অভাব, যদিও আমি টলারেট করার পক্ষের মানুষ, কিন্তু সেটা এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে, তাহলে আপনি কিছুটা এই পথে পথে সহিংসতার এই জায়গাগুলো থাকতে পারে বলে আমার বিবেচনায় মনে হয়। এবার আরেকটা সহিংসতার আমার বুঝটা বলি, এটা ব্যক্তিগত বুঝি বলছি। দেখেন, মেটিকুলাস শব্দটা নিয়ে আমি ব্যাখ্যা বেশি যাচ্ছি না, কিন্তু আমি যদি এটাকে নেতিবাচকভাবে যেটা যদি দেখা হয়, তাহলে মনে রাখতে হবে জনগণকে বাদ দিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা, তার সাথে জনগণকে কাজে লাগানো, যদিও সেটা হওয়া উচিত না, ডিজাইনটাই পজিটিভ হওয়া উচিত। এইটা যদি থেকে থাকে, মনে রাখতে হবে আমরা যে ভূরাজনৈতিক সংকটের মধ্যে আছি এবং যে ডিপ স্টেটের কথা আমরা নানাভাবে শুনছি, এবং এখন অনেকের কাছ থেকে এটা তো শোনা জিনিস, তাদের যদি কোনো একটা ডিজাইন থাকে যে আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে যেভাবে চলতে চাইছি, এর বাইরে অন্য কিছু, যে এই কী বলে 5ই আগস্টের পরে যেটা চেয়েছিলাম, অনেকদিন রাজত্ব করলাম, ওইটা উদ্দেশ্য হাসিল করতে পারলাম না, যদিও ক্ষমতা থেকে যাওয়ার আগে আমেরিকার বাণিজ্য চুক্তি তারা করে গেছে, এখনও সরকারি দল বা সংসদের বিরোধী দল এটি নিয়ে কথা বলে না, ওটা মেনে নিয়েই চলছে। আমি মনে করি যেগুলো হচ্ছে তাদের ডিজাইনের পার্ট, যেগুলো এই ধরনের যদি উদ্দেশ্য থেকে কেউ মনে করে যে আমরা একটা জটিলতা লাগায় রাখবো, তাহলে আপনি এই যে সহিংসতার কথা বলছেন, আপনি এর থেকে হয়তো অনেক কিছু বেরোতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইগুলোকে সচেতন থেকেই আমাদের জায়গার, মানে কি বলবো, যে কিভাবে আমরা আগাবো সেটা বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। এইবার আসি যে এইখানে কয়েকটা আলোচনা উঠেছে, সেটা আমাদের পয়েন্টটা, আমাদের বক্তব্যটা বলতে পারি। এক্ষেত্রে এটা বলে নেওয়া ভালো, শুরুতে এটা আমার হয়তো দরকার ছিল, যে আপনি যে সংবাদ পরিষদের কথা বলেছেন, আমার বিবেচনা ওনারা যে যদি এই কথাটা না বলতে হতো তাহলে ভালো লাগতো, কারণ সংবাদ কি সম্পাদক পরিষদ, পরিষদ না, সম্পাদকরা গিয়েছিলেন, সম্পাদকরা তারা তো তাদের কথা বলবেন, ওই তাদের নিজস্ব বক্তব্য, কিভাবে এই স্বাধীনতা ভোগ করা যায় বা বিরোধী দল হিসেবে কী রোল পালন করতে পারে। তাহলে আমার প্রশ্ন, তারা এটা বললেন কেন, নাকি বলতে বাধ্য হলেন, নাকি তাদের কাছে এরকম কোনো আলামত টেকছে, সেটাও আমাদের কাছে খুব ভালো খবর বলে আমার কাছে মনে হয় না। এবার আসি, দেখেন এইখানে গণ অভ্যুত্থান এবং এটা ভাগাভাগি বা একটা প্রশ্ন আসছে, এইটা আমার বিবেচনায় যেটা আমরা কতকগুলো ভুল জায়গায় যাচ্ছি কিনা এটা ভেবে দেখা দরকার। মনে রাখতে হবে, ধরুন এখানে 4 জন বসে আছে, আমাদের তো 4টা মতাদর্শ, এটা তো আছেই, রাজনীতি মানে তো তাই, কিন্তু আমরা একটা কমন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হলাম, তো আমাকে দেখতে হবে যে সেইটা আগে হতে পারলাম কিনা।
মানে ধরেন কোনো একটা ঘটনা ঘটলে এখান থেকে বেরোনোই যাচ্ছে না, তার প্রথম উদ্দেশ্য আগে বেরোই, তারপরে যার যার পথ ধরবো, ওইটুক পর্যন্ত ঐক্যমত্য। এখন যদি আমি মনে করি বেরিয়ে আমি যেখানে যাব আপনারা কেন আমার সাথে গেলেন না, তাহলে সেটা তো হবে না। রাজনীতিতে ওইটা হচ্ছে জনগণকে আস্থায় নিয়ে করার জায়গায় যেতে হবে। না হলে হ্যাঁ আমি তো যদি মনে ধরেন আমি তো এই আন্দোলনে এখন কেন, আমরা সেই 14 আগে থেকে যে সংগ্রাম করছি, এত আলোচনা আসে না। আরে র্যাবের হাতে তো 2011 সালে আমি গ্রেপ্তার হয়েছিলাম, এই কথা তো বলি না কখনো, বলতেও চাই না, তখন তো মিডিয়াও ছিল না, এত আলোচনার দরকার নাই। মানে এগুলো আমাদের কাছে অপছন্দ আর কি, বুঝছেন। এবং একটা আজকে বলে দিই, ডেঞ্জারাস কি ছিল আজকে শুনে রাখেন, এটা আমি বলি নাই কখনো, কখনো মানে এভাবে বলি নাই। আমার ক্ষুব্ধতা ছিল র্যাব আমাকে গ্রেপ্তার করবার সময় আমাকে পলিটিক্যালি কোশ্চেন করছে, যে আমরা কেন এই যে সমুদ্র যে চুক্তি ওইটা নিয়ে কথা বলছি। আমি বললাম আপনাকে এই অধিকার কে দিলে এই কোশ্চেন করা, আমি আইন শৃঙ্খলার অবনতি করলে আপনি আমাকে ধরে এটা কোশ্চেন করেন, এই কোশ্চেন দিস ইজ নট ইউর কোশ্চেন, এটা পলিটিক্যাল কোশ্চেন, আমি পলিটিক্যালি সলভ করবো। তার মানে কোথায় যায়, আমি একটা ক্লু দিলাম যে যদি এই ধরনের বাহিনী পলিটিক্সের জায়গায় চলে যায় আপনি অনিবার্যভাবে সংকটে যাবেন। তো যাই হোক, যে আমি অন্য জায়গার মধ্যে হয়তো চলে গেছিলাম। তো যেটা বলছি যে আমরা ধরেন টুয়ার্ড সোশ্যালিজমে যেতে চাই, তো এখন এটা তো আমরা কি বলে নির্বাচিতই হইতে পারিনি। এখন যদি আমি মনে করি এটা না হলে সব ব্যর্থ হয়ে গেল, তা তো হবে না। আরে ন্যূনতম একটা ভোটের অধিকার তো আমরা করতে পেরেছি। আমরা এরপরে আসি যে যতগুলো ধরনের যে ঐক্যমত্যের আলোচনা, এখানে সব রাজনৈতিক দল ছিল না, এটা জনগণের সবাই ছিল না। কিন্তু আমি এটাকে বলি যে পয়েন্টে 100 ভাগ একমত হয়েছে ওইটা নিয়ে আমি কোশ্চেন করতে পারি, কিন্তু যে পয়েন্টে ধরেন অন্যদের দ্বিমত ছিল আমি তো জোর করতে পারি না। আমি জনগণের কাছে যে ওইটা কিভাবে আদায় করব সেই জায়গাটা করতে পারি। বিরোধী দল কি লং মার্চের মাধ্যমে সেই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে? আচ্ছা, যদি জনগণ, আরেকটা কথা বলে আমি লং মার্চে সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ধরেন এই যে সংবিধান পরিষদ এবং ওইটা, এটাতে কোনো বিশেষ বিশেষ দলের বিষয়, এগুলো তো আমরা তো একমত না। গণভোটের প্রশ্ন আমরা আগেই বলেছিলাম যে এটার অপ্রয়োজনীয় কোনো আইনি ভিত্তি নাই, এখন সেটাই প্রমাণিত হচ্ছে। তাহলে সেইগুলো কতগুলো বাস্তব দিক যদি আপনি না দেখেন, এই সংবিধান মেনে শপথ নিলেন তখন এইটা ভালো ছিল, এখন ভালো না, তাহলে এইটা নতুন ধরনের সংকট তৈরির জন্য এইসব কথা বলা হচ্ছে বলে আমি মনে করি। হ্যাঁ, বিএনপিকে আমি অভিযুক্ত করতেই পারি যে কেন তারা সংসদে বলল যে আমরা কৌশলগত করেছি, মেবি তাদের পলিটিক্যাল কৌশল আমার পছন্দ না হইতে পারে। আমি ওইখানে আমার পজিশন থেকে আমি তখনই দ্বিমত করেছি, তারা করে নাই। তারা একটা বড় দল, তারা হয়তো মনে করেছে আমি ম্যানোভারের জন্য এই পথ নেব, সেটা তাদের বিষয়, কিন্তু আমি তাকে অভিযুক্ত করতে পারি। কিন্তু তার মধ্যে আমি নতুন কোনো সংকট তৈরি করতে দিতে চাই না। লং মার্চের বিষয়টা আমার প্রশ্ন খুবই সোজা, এটা যার যার দলের ব্যাপার। কোনো দল যদি এ ধরনের কর্মসূচি নেয় এটা তাদের ব্যাপার, সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আপনি রাজনীতি যদি সাধারণ অঙ্কের কথা বলেন, আমি সেইটা একটা বলতে পারি, এটা জেনারেল অঙ্ক, আমি এই কর্মসূচি সুনির্দিষ্ট বলছি না। সেটা হচ্ছে কি, ধরেন আমরা রাজনীতি করার মধ্যে হয়তো ইমিডিয়েট একটা বড় সংকট হলো এবং সেটা এক একটা অঞ্চল, হয়তো সেই ঘিরে আমি একটা লং মার্চ করি। মানে আমরা অতীত দিনে দেখি যা এই ফারাক্কা লং মার্চ আলোচনা উঠেছে বলে বলি, সংকট তীব্র হয়েছিল। আপনারা খেয়াল করবেন, এমনকি অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিন্তু একটা লং মার্চ, অত আমাদের টাকা পয়সা ক্ষমতা নেই বলে রোড মার্চ গাড়ি নিয়ে অল্প দিন গেছিলাম, সেটা আমরা দেখলাম যে ওই যে সমুদ্রে যে সংকটটা, করিডোর প্রশ্ন, অন্য প্রশ্ন এমনভাবে হয়েছিল আমার মনে কিছু টুয়ার্ডস ওই দিকে যাওয়া দরকার। তা আমি জানি না যারা এটা করলেন তারা কোন জায়গায় এটা করলেন। বরঞ্চ আমার এটা, আমি আসলে বলতে চাই না কর্মসূচি নিয়ে, কারণ যার যার দল সে কর্মসূচি করুক, সেটা তাদের অধিকার। কিন্তু আমি তো দেখছি যে এই কর্মসূচির পরে তারা আরেকটা কর্মসূচি অলরেডি দিয়ে রেখেছে নভেম্বরের, যে একটা ঢাকায় একটা মহাসমাবেশের নামে। তার মানে দেশকে ওই যে অন্য কোনো, আমি মেটিকুলাস ডিজাইনের আগে ব্যাখ্যাগুলো কিন্তু দিয়েছি, যে নেতিবাচক অর্থে যদি আমাদের দেশের মধ্যে নানা ধরনের অপশক্তি আছে, ভূ রাজনৈতিক কারণে অপশক্তি আছে, তারা যদি ওই মেটিকুলাস ডিজাইনের নামে নেগেটিভ অর্থে অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে চাইতো, তারা না পেরে যদি অন্য কিছু হাসিল করার জন্যে নতুন কোনো কিছু করতে চায়, সেটা করছে কি না সেইটা আজকে আমাদের সবাইকে ভেবে দেখা দরকার। তবে নিঃসন্দেহে আমি প্রত্যাশা করব একটা রাজনৈতিক দল, এটা তার অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কোনো কর্মসূচি তারা করুক, সেটা নিয়ে আমাদের কোনো কথা বলার পক্ষে আমি না। কিন্তু নিঃসন্দেহে এইটা যাতে, ওই কথাটা আমরা বারবার বলছি, কারণ ডিপ স্টেটের কথা তারাই বলেছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তারাই বলেছে আজকে, এবং সবসময় তারা বলছে। ধরুন এটা তো দ্বিমত আমাদের হবেই, কেউ যদি নতুন সংবিধান লিখতে চায়, হ্যাঁ তাদের এখনও তো এনসিপির সেই ডিজাইন আছে, এনসিপির এই ডিজাইনই আছে। কিছুদিন আগে এই কথা তো বরিশালের সমাবেশে তারা বলল, এবং টকশোতে আপনার এইখানে বসেই ওই দিনই তার আরেকজন নেতা বললো, হ্যাঁ আমাদের তো পলিটিক্স, নতুন সংবিধান চাই এবং সেকেন্ড রিপাবলিক চাই, দিস ইজ দ্য পলিটিক্স। তাহলে কৌশলগত কারণে হয়তো এই পার্লামেন্টে আছে যে স্বাধীনতা বিরোধী দলটির কথা বলছে, তারা তো পার্লামেন্টে এই গণতন্ত্রই মানে না, তারা হয়তো কৌশলগত কারণ আছে, তারা হয়তো অন্য কোনো ডিজাইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে জনস্বার্থের বাইরে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, যে পয়েন্টগুলো করা যায়, তার মধ্যে অবশ্যই 72-এর সংবিধানের যে সংশোধনী দরকার, আমি কথা বলেছি। আপনারা তো আজকে বলছেন কমিউনিস্ট পার্টি 1972 সালে 18 অক্টোবর লিখিত বলেছিল
যে কোনো জায়গায় ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। এবং আমরা এখন এই ধরনের শত্রু অনুচ্ছেদ এত কথা হয় না, আরে বামপন্থীরা তো উঠাই দেওয়ার পক্ষে। একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি, এমন দিকে যাচ্ছি না আর। সুতরাং সেইটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানটাকে রেখে, তার মূল ভিত্তি ঠিক রেখে আমরা টাইম টু টাইম গণতন্ত্রায়নের জন্য, যাতে করে এই ধরনের ফ্যাসিস্টিক শক্তির উদ্ভব নয়, তার জন্য যা সংশোধন করব ওই পথে যাব। এর বাইরে অন্য কেউ যদি অন্য ডিজাইন করে, আমি ধরে নেবো এটা অন্য কোনো ম্যাটিকুলাস ডিজাইন। তার সাথে অন্ততপক্ষে বামপন্থীরা তো প্রশ্নই ওঠে না যে এইটার সাথে থাকা, আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করব। দেখেন, আমি কোনো কথা না বলি আজকে যখন 180 দিন বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মহীনতা এবং অন্যান্য যে সংকটগুলো আছে, এইটাকে বরঞ্চ কি অল্টারনেট ওয়েতে সংকট সমাধানে যাওয়া যাবে, সেই পথেই আমাদের আগানো দরকার বলে আমি মনে করি। জি প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় আলাপ করেছেন। হেলাল ভাই, আপনার কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, হুমায়রা নুর আপা একটা খুবই গুরুত্বপূর্ণ কিংবা বলা যায় যে খুবই ভয়াবহ একটি যুক্তি আপনার সামনে রেখেছেন, যে সরকারি দল কোন শক্তির চাপে পড়ে, প্রশ্ন করেছেন তিনি, যে পরাজিত শক্তিকে তারা আসলে জায়গা করার মতো সুযোগ তৈরি করে দিচ্ছে, এটি একটা। 2 নম্বর, প্রিন্স ভাইয়ের সূত্র ধরে যদি আরেকটি বলি, যে লং মার্চে আপনি শুরু করেছিলেন যেই উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য লং মার্চ করার যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই লং মার্চে কি আসলে দল হিসেবে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠনরা কোনো ধরনের বাধা তৈরির সম্ভাবনা আছে কিনা? না, ধন্যবাদ। আপনার এই দুটো প্রশ্ন উত্তর আমার এই এখন যেটা বলবো তার মধ্যেই পাবেন। আমি প্রিন্স ভাই শেষে যে কথাটা বলছে সেইখান থেকে আমি দিতে চাই যে বাংলাদেশে এখন গণ অভ্যুত্থানের পরে যে সমস্যাগুলো হচ্ছে জনগণের, বা আমরা ফ্যাসিবাদের আমল থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো পেয়েছি, সেগুলোকে এখনও সমাধান এবং সেটাকে ঠিক করার উদ্যোগ চলছে। সেই দিকে আপনি লক্ষ্য না রেখে, যেটা বললেন প্রিন্স ভাই, এই দিকে আমাদের আগে কথা বলা উচিত। লক্ষ্য না রেখে আপনি ওই যে এখন যে কর্মসূচিগুলো দিচ্ছেন, এগুলো নিঃসন্দেহেই বাংলাদেশ বিরোধী এবং গণ অভ্যুত্থানের যে বিরোধী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পালে বাতাস দেওয়া, এই ধরনের প্রোগ্রাম এখন দেওয়া। এবং জামাতের আমিরের বক্তব্য আপনি দেখেছেন যে গত পরশুদিন বা গতকালকে, যে জুলাই অভ্যুত্থান আমাদের একটা রিহার্সেল ছিল, এটা এখনো এর ফাইনাল মূল যুদ্ধ যুদ্ধটা বাকি আছে। হয়নি। তার মানে প্রিন্স ভাইয়ের কথাটা ঠিক হলো। আর আমি যেটা বললাম যে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মিনস আমাদের এই অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র যেটা চলছে এখনো ফ্যাসিবাদের পক্ষ থেকে বা বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার থেকে, তাদের পালে বাতাস দিচ্ছে এই ধরনের প্রোগ্রাম। আর আপনি হুমায়রা নূর যেটা পয়েন্ট তুলছে জুলাই চার্টারের ব্যাপারে সে বলছে, তাই না? এটা আপনিও বললেন। এইটা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি আমরা। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে এই জুলাই চার্টার নিয়ে দ্য অপোজিশন, অর্থাৎ বিরোধী দল, ইজ অন দ্য হর্নস অফ এ ডিলেমা। একটা উভয় সংকটে আছে, মানে ওভার দ্য ইমপ্লিমেন্টেশন অফ জুলাই চার্টার। এই জুলাই চার্টার বাস্তবায়নকে নিয়ে বিরোধী দল একটা উভয় সংকটে রয়েছে। কী ধরনের সংকটে রয়েছে দেখেন, জুলাই চার্টার বাস্তবায়নের জন্য অতীতে, মানে এই গত আমাদের 6 মাসের সরকারে আমাদের থেকে কমিটেড আর কেউ ছিল না। কেন? সিগনেচার থেকে শুরু করে জুলাই চার্টার সিগনেচার করতে আমরাই আহ্বান করেছি, তাই না? আপনার ডেপুটি স্পিকারের পদটা বলছি যে এটা আপনার নেননি, কিন্তু জুলাই চার্টারে লেখা আছে। আপনারা নারীদের 5% জামাত ইসলাম দেয়নি, আমরা এগুলো করেছি। তার মানে আমরা উই আর কমিটেড। এখন আসেন যে আপনার বলছে যে সংবিধান আপনার জুলাই সনদে বাস্তবায়ন একটা আদেশ দেওয়া হয়েছে। জি, সেই আদেশে বলা হয়েছে ব্র্যাকেটের মধ্যে জুলাই সনদ সংবিধান সংস্কার আপনার বাস্তবায়ন আদেশ 2025। এটা একটা প্রেসিডেন্ট একটা আদেশ দিয়েছে। জুলাই চার্টারে কোথাও আপনি দেখাতে পারবেন না সংবিধান সংস্কার করতে হবে। জুলাই চার্টারে লেখা রয়েছে সংবিধান সংশোধন করতে হবে, সংশোধনের মাধ্যমে সংস্কার হবে, যার 1 থেকে 85টা দফা জুলাই চার্টারে লেখা আছে। এই দফাগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটাও জুলাই চার্টারে লেখা আছে। আর গণভোটের আদেশে যেটা বলা হয়েছে, গণভোট একটা আদেশ দিয়েছে, এইটা হলো মূল রাজনৈতিক ইস্যু। গণভোটের আদেশ দেওয়া হয়েছে যে জুলাই চার্টার যাতে সবাই মানে, বাস্তবায়ন করে। তো সেটা
আমরা জুলাই চার্টার অনুযায়ী বাস্তবায়ন করব। এখন গণভোটের 4টা পয়েন্ট ছিল। একটা হলো তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন, এইগুলো সাংবিধানিক সংস্কার পরিষদগুলো করতে হবে। 2 নম্বর ছিল বাইক্যামেরাল সিস্টেম, 3 নম্বর ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, আর 4 নম্বর ছিল এই সংস্কার যে প্রস্তাবগুলো দিচ্ছে তার মধ্যে অনেক নোট অফ ডিসেন্ট আছে, এটা যে যা দিচ্ছে সে অনুযায়ী হবে। এই 4টা পয়েন্ট ছিল। এর ভিতরে আলী রিয়াজ সাহেব প্রেসিডেন্টের একটা আদেশ দিল যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এই যে সংবিধান সংস্কার, এইটা নিয়ে যত ঝামেলা, এইটা আমরা বললাম যে যদি সংবিধান সংস্কার পরিষদ বলতে উনি বলতেছে আমাদের যে আমরা যে ভোটে জিতলাম, আমাদের সংসদ সদস্যরা আছি, আমরা এটা পার্লামেন্টে কমিটি করে আমরা ওই 85টা পয়েন্ট আমরা বাস্তবায়ন করব। এখানে সংস্কার পরিষদ বলে একটা সবার শপথ নিতে হবে, এটা শপথ নিতে হবে লেখা নেই। জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার, এই সংবিধান সংস্কারকে আমরা বলছি সংবিধান সংশোধন করলেই সংবিধান সংস্কার হচ্ছে। তো সংস্কার পরিষদ এই কথাটা কে বললো যে শপথ নিতে হবে? এটা কি জুলাই সনদে লেখা আছে? সংবিধান সংস্কার পরিষদ নেবে জুলাই সনদে কোথাও লেখাতে হবে না, এটা আছে আদেশে। আদেশে আছে এটা। এই আদেশটা দিয়েছে আলী রিয়াজ সাহেব। আমাদের যে গণঅভ্যুত্থানের যে কনসেনসাস কমিটি প্রিন্স বাই পোস্ট প্রতিদিন উনি বলুক ওনাদের সাথে আলোচনা করে আদেশটা দিয়েছে কিনা। আদেশটা অল অন এ সাডেন আপনার প্রকাশিত হলো, সেখানে লিখে দিয়েছে জুলাই সনদ সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদ হবে। এইটাও তো আপনার ওই যে জুলাই চার্টারে লেখা নেই। সংস্কার পরিষদ মানে এটাকে সেম টু গণপরিষদ, তার মানে আপনার নতুন একটা সংবিধান লেখার প্রয়োজনীয়তা অনুভব করছে। তা আমি বলছি যে আপনি এই যে আমরা যখন শপথ নিতে গেলাম ইলেকশনে জিতে 17 তারিখে, তখন দেখি আমাদের টেবিলে একটা, আমাদের চেয়ারে একটা নীল কাগজ, সেখানে লেখা রয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা সাদা কাগজ আমাদের যে এমপি সেই। তো এই নীল কাগজটা দেওয়ার অধিকার কি ইলেকশন কমিশন রাখে? এবং সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, এটা কি জুলাই সনদে লেখা আছে না জুলাই আদেশে লেখা আছে? জুলাই আদেশ নিয়ে অনেক কথা আছে। আমরা গণভোটে ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি, গণভোটে জিতছেন, আমরা 71% ভোট পেয়েছি, তার মানে আমাদের জুলাই চার্টারে 85টা দফা আমরা বাস্তবায়ন করব। এখন দেখেন এই বাস্তবায়ন করার জন্য আমরা একটা কমিটি গঠনের কথা বললাম, ওই যে সংসদে কমিটি গঠনের কথা বললাম, জামাতে ইসলাম তারা নাম দিবে না এই কমিটিতে। অথচ এর থেকেও সংবিধান ওই যে অর্ডিন্যান্স, আমাদের 133টা অর্ডিন্যান্স প্রেসিডেন্ট জারি করছিল, সেই অর্ডিন্যান্সের 20টা অর্ডিন্যান্স কিন্তু নতুন করে আপনার ঠিক করে তারপরে আবার তোলা হবে। সেই কমিটিতে কিন্তু জামাত নাম দিয়েছে। জুলাই অর্ডিন্যান্স 133টা সব তোলানো হয়নি, তারপরে সেই কমিটিতে নাম দিয়েছে এবং সেই অর্ডিন্যান্সের 20টা বাদে আর সব বিল আকারে তুলে আইন হয়েছে সেগুলো, আর 20টা আবার নতুন করে আপনার ঠিক করা হবে, যেহেতু কোনো লুফল ছিল। এখন তাহলে আপনি জুলাই চার্টার বাস্তবায়নের জন্য জুলাই সনদে লেখা আছে যে কিভাবে বাস্তবায়ন করতে হবে, গণভোটেরও রায় রয়েছে, বাস্তবায়ন করবে। শেষ করছি। এখন সেই জুলাই চার্টার নামটা তারা দিচ্ছে না, কারণ কি? যদি জুলাই চার্টার বাস্তবায়ন হয় তাহলে আপনি দেখেন জামাতের হাতে রাজনৈতিক আর কোনো কি প্রোগ্রামস বা উইপেন থাকে, কারণ তারা একসময় খেলতো ইসলামী কার্ড, এইটা জনগণ দ্বারা প্রত্যক্ষত হয়েছে এবং জনগণ তাদের হাতে হারিকেন। এখন জুলাই সনদ বাস্তবায়নটা হয়, না আমি এনসিপির বক্তব্য এনসিপি বক্তব্য দিচ্ছি। এখন যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, জামাত কি নিয়ে রাজনীতি করবে? আলী রিয়াজ সাহেব যে জিনিসটা বাংলাদেশের রাজনীতি ঢুকাই দিয়ে গেল, সংবিধান সংস্কার পরিষদ কারোর সাথে আলোচনা না করে ওই যে রিসেট বাটনে চাপ দেওয়ার কথা যে বলে গেল, যেটা বাংলাদেশের মানুষ মানে না, এইটা দিয়ে এখন জুলাই চার্টার যদি বাস্তবায়ন হয় জামাতের প্রোগ্রামটাকে আপনি বলেন। সেই জন্য বলছি একটা উভয় সংকটে আছে যে জুলাই সনদ যদি বিএনপি বাস্তবায়ন করে জামাতের হাতে আর উইপেন থাকবে না। হুমায়রা নূর, আপনি বিরোধী জোটের আপনিও অংশ, জুলাই সনদ বাস্তবায়ন করে ফেললে জামায়াতের কিংবা বিরোধী জোটের হাতে কি রাজনীতি থাকবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই জুলাই সনদ গণ অভ্যুত্থানের পরবর্তী যে অন্যান্য বিষয়গুলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে আজকে কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশের 10-9 বছর হয়েছে। এই ইস্যুতে কি বিরোধী জোটের কোনো আন্দোলন কিংবা কোনো কিছু করার সুযোগ ছিল কিনা কিংবা করা উচিত কিনা? গঙ্গা চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে, ভারতের উপর চাপ প্রয়োগ করার জন্য আমাদের কোনো কিছু করার সুযোগ বিরোধী দলের ছিল কিনা? এই বিষয়গুলো আপনাকে একটু প্রশ্ন করছি।
আহ, যেহেতু সময় কম, খুব তাড়াতাড়ি কথা একটু বলতে 4 চাই। মিনিটে শেষ করবেন জি, 3 সেটা মিনিট। হচ্ছে ধরেন ভাই এতক্ষণ বললেন যে এই যে এই ইসির কি অধিকার আছে কিনা এই যে আরেকটা শপথ পড়ানোর ক্ষেত্রে সংস্কার পরিশোধ করানোর জন্য শপথ পড়ানোর, বা এই যে আদেশ দেওয়ার বিষয়ে সেই এখতিয়ার কি ছিল কিনা ওই সময় রাষ্ট্রপতির, এই ধরনের কথাগুলি ভাই প্রশ্ন করছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ধরেন আমি সব বাদ দিলাম, জুলাই সনদের বিষয়ে কারা আলোচনা করেছে, কি হয়েছে, সব বাদ দিলাম। খুদ বিএনপির 1 নম্বর দফায় তো লেখা আছে যে সংবিধান সংস্কার পরিষদ করবে। আপনি নিজের কথাটা বলেন না যে আপনার কথায় যেই ম্যান্ডেটটা আপনি নিজে প্রতিজ্ঞা করেছিলেন সেইটাই তো আপনি মানতে পারতেছেন না, সেটাই আপনি রক্ষা করতে পারতেছেন না, আর অন্যদের সাথে করা ম্যান্ডেট আপনি কি রক্ষা করবেন? আচ্ছা, এখানে প্রিন্স ভাই ছিলেন, আমি ওনাকে প্রতিদিনই সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের আলাপ আলোচনায় দেখেছি, ওনাদের রাজনৈতিক মতবাদ ওনারা স্পষ্টভাবে ব্যাখ্যা করে থাকেন, এই জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। উনাকে আমার একটা জিনিস ওনার কাছে, উনি দায়িত্বশীল মানুষ জানার আছে, সেটা উনি হয়তো ওনার সময় বলবেন, সেটা হচ্ছে যে উনি ওনার জীবদ্দশায় রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো চুক্তির বাস্তবায়ন পদ্ধতি ব্যতীত ফাইনালাইজড হইতে দেখছেন কিনা, এবং এই ঐকমত্য কমিশনের আলাপটা এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত না করে কিভাবে ফাইনালাইজ হইলো সেটা ওনার কাছে আমি জানতে চাই। আরেকটা জিনিস উনি বললেন যে আমি কিন্তু এখানে স্পষ্ট করেছি যে এনসিপি কেন এই আপনি একটু 2 জুলাই মিনিটে সনদের, শেষ করবেন জি। হ্যাঁ, এনসিপি কেন এই সংবিধান সংস্কারে, ভাই বলছিলেন যে 100 ওই যে ওই অধ্যাদেশগুলোর জি। কমিটিতে 133 জামাত অধ্যাদেশের। এনসিপি গিয়েছে আর বাকিগুলোতে এনসিপি যায়নি, এনসিপি জামাত নেয়নি। নেন নাই। আচ্ছা, ওই ভালো, এনসিপি জামাত আলহামদুলিল্লাহ, নেয়নি, ভালো ওই যে- মানুষ তো আপনারা নিবেন না, না, আমি নিবেন না তো। কেন, জামাত নেয়নি, হ্যাঁ, অর্ডিন্যান্সের যাই হোক, যে কমিটি ওনে ঘটনা এনসিপি, হয়েছে না। আমি ওই সময় প্রতিবাদ করেছি যে আচ্ছা, 4টা পদ পাইছে প্রিন্স ভাই। শুনেন, তার আমাকে একটু 4টে আমি জামাত একটু নিয়েছে, আমি একটু NCP বলে নেয়নি। ফেলি, সময় তো NCP দিবেন দেয়নি না, সে পদটা। সবই তো হ্যাঁ। আপনাদের হাতেই, পার্লামেন্টে ওই অবস্থা, সময়টা সবটুকু ওনাদের কাছে। যা হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু স্পষ্ট করেছি যে এই জুলাই সনদ গণভোটটা কিন্তু সবটা নিয়ে হয় নাই। গণভোটটা, মানুষের ম্যান্ডেটটা হয়েছে শুধুমাত্র সংবিধান সংস্কার সংক্রান্ত ইস্যু নিয়ে। সুতরাং সংবিধান সংক্রান্ত যেই মৌলিক পরিবর্তনগুলো প্রয়োজন সেগুলো করার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, এবং সেইটা যে দিতে পারে, এবং গণভোট আদেশ নিয়ে যে প্রশ্নগুলো হেলাল ভাই করলেন সেটার উত্তর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ওনাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা নির্বাচনের আগেই বলেছেন যে সেই এখতিয়ার রাষ্ট্রপতির আছে এই আদেশ দেয়ার। এখন প্রিন্স ভাই একটা গুরুতর অভিযোগ করেছেন যেটা আমার অন্তরে লেগেছে, সেটা উনি বলেছেন যে এই সংবিধান, আমরা সেকেন্ড রিপাবলিক চাই, আমরা সংবিধানকে মানি না, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি কি না করি সেটা নিয়ে ওনার সন্দেহ আছে। শুনেন, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, 71কে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধ হয়েছে বলে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলেই যেই সংবিধান 70-এর নির্বাচিত সদস্যদের দ্বারা লিখিত, তারা কি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে? আমি তো আমার দেশের, আমার বাংলাদেশের বাংলাদেশীদের হাতে লেখা সংবিধান চাই। এটা যদি অন্যায় হয় আপনি আমাকে ফাঁসিতে ঝুলাই দেন। এই সংসদে দাঁড়িয়ে একজন পার্লামেন্টারিয়ান যিনি সংসদ সদস্য বিএনপি থেকে, উনি নিজেই বলেছেন যে এই সংবিধান কিন্তু ওই পাকিস্তানি পার্লামেন্টারিয়ানদের হাতে লেখা, এবং সেটা সত্যি, আপনারা ইতিহাস ঘেটে দেখেন। তো আমার তো এই সংবিধান নিয়ে সমস্যা থাকবেই, এবং পরবর্তীতে আপনি এখন সংশোধন যে বলেন, এই সংশোধন দিয়ে কেন কোনো কাজ হবে না সেটা তো আমি বলেই দিয়েছি যে সংশোধন করলে সেটা বাতিল হয়, আপনি সংস্কার করতে হবে যাতে না, উনি সংবিধানে, বলতে চাচ্ছেন সেই নির্বাচনের সময় যারা নির্বাচিত হয়েছিল তারা রাজনীতিবিদরা তারা সেটা এটা লিখেছে। সত্যি কথা, সত্যি কিনা আপনি বলেন। আচ্ছা, বলেন, হ্যাঁ, বলেন, আচ্ছা, বলেন না। তারপরে দেখেন, এখন আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই জাতীয় নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, জনগণের স্বার্থবিরোধী কাজ হচ্ছে, গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না। আমরা তো 6টা দাবি নিয়ে এই লং মার্চ ঘোষণা করেছে 11 দলীয় জোট, তাই না? দাবিগুলো কি একটু তাড়াতাড়ি বলি, না হলে মানুষ ভাববে যে আমরা শুধু ঝামেলা করার জন্য করছি। এখন গত বছর জুলাই যাত্রা একটু 30 করলাম, সেকেন্ডে এই শেষ বছর করবেন, ভাইকে জুলাই আমার যাত্রা 1 মিনিট করলাম, সময় দিতে হবে। আমরা একটা সিঙ্গেল ইনসিডেন্স যদি কেউ দেখাতে পারে যে এনসিপির জুলাই যাত্রা থেকে কোনো ঝামেলা করা হয়েছে, কেউ উদ্যোগ নিয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। উদ্যোগটা অপরপক্ষ থেকে যখন আসে তখন আমাদেরকে নিজেদেরকে সেফগার্ড করতে হয়। এখন দেখেন 6টা দাবি কি: গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার যেটা আমাদের রাজনীতি করতে আসার ম্যান্ডেট, জ্বালানি ও সার সংকট যেটা নিয়ে মানুষ খুবই ভোগান্তিতে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের দলীয়করণ, যে প্রশাসনের দলীয়করণ করবে না বলে বিএনপি নিজের ইশতেহারে লিখেছে। এখন আমরা তো বলেছি শান্তিপূর্ণ একটা কর্মসূচি দিব, লং মার্চে আমরা যে যাব, আপনারা এটাকে বারবার কেন এভাবে ফ্রেম করছেন যে জি, বিরোধী ধন্যবাদ শক্তিকে, জুবাইর, আমাদের 1 মিনিট একটা সময় আছে, শব্দে শেষ একটু করছি, প্রিন্স ভাই, হ্যাঁ। বিরোধী শক্তিকে জায়গা করে দেওয়ার জন্য এরকম একটা কর্মসূচি দেওয়া হচ্ছে।
আমার তো মনে হচ্ছে বরং আপনারা ভয় পাচ্ছেন যে আমরা যখন লং মার্চ করব এবং আমাদের এই 6 দাবিতে যখন জনগণ আমাদের জি, সাথে সংযুক্ত প্রিন্স ভাই, হবে আপনি একটু তখন এক মিনিট একটু আপনাদের বলবেন যে ক্ষমতার মস্তক ধরে যাবে। যে উনি যে দাবিটি করলেন যে বিরোধী জোটকে জায়গা করে দেওয়ার জন্য যে অভিযোগটি করা হয়েছে সেটি আসলে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা সবাই মিলে। না, বিরোধী দলকে চাপিয়ে দেওয়ার কি আছে, আমি সেটা দেখি না এগুলো। কারণ আপনি বুঝবেন, আমি এইটা বলেই শেষ করি, কারণ অনেক প্রশ্ন ছিল, সময় নাই। রাজনীতি যার যার আছে সে কিন্তু ওই চেষ্টাই করে। আমি প্রসঙ্গগুলো একটা মন্তব্য করি, এখানে এমপি সাহেব বলেছে বলে, ওনাকে ধরেন একটু শেষ করতে এখানে দিন, আমার আর 30 আলী সেকেন্ড রিয়াজ সময় আছে। সাহেব, আপনি একটা খালি উদ্দেশ্য, আমি একটা ফর্মুলা দিই, তাতে বুঝে নেবেন ওনার আসলে লক্ষ্যটা কি ছিল। নতুন সংবিধান লেখা, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, 12ই সেপ্টেম্বর ইউনূস সাহেবের সামনে যেয়ে বলেছিলাম ওনাকে কেন দায়িত্ব দিলেন, কারণ উনি তো সংবিধান নতুন লিখতে চায়, নাম তো হয়েছে সংবিধান সংস্কার পরিষদ। উনি বললেন উনি চিন্তা করেন ওনার কথা বলুক, আমরা তো ওই মত গ্রহণ করছি না, 100 ভাগ যেটা একমত হবে গ্রহণ করব। তো উনি যাওয়ার আগে এই প্যাচটা লাগাই গেছে, কারণ ওনার উদ্দেশ্য তো হচ্ছে নতুন সংবিধান লেখা। এইটাকে দিয়ে যদি সংবিধান পরিষদ করতে পারে তাহলে তারা নতুন সংবিধান লিখবে। অনেক ধন্যবাদ। এই ধরনের রাজনীতির প্যাচের বিরুদ্ধে জনগণের রাজনীতিকে এগিয়ে নিতে হবে, এটা মনে রাখা আমি যে দরকার। বিষয়টি আজকে নিয়ে আলাপ করছিলাম যে আমরা সেই জামাতের পথে আসলে রাজনীতি শেষ হাঁটবো করে কিনা দেন এবং না, গণভোটের সেই রায় বাস্তবায়ন রাজনীতির পথে করে। না হাঁটার দেন, জন্য শেষ করে দেন। সবগুলো দল আসলে একমত হওয়াটা খুবই প্রয়োজন, জনগণের জন্য, দেশের জন্য। এই ছিল আজকে সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। আমাদের